প্রশাসনের বাহিনীকে বলতে চাই, জুলাই বিপ্লব পরবর্তী যখন আপনাদের উপরে জনগণ রোষানল করেছিল, আপনারা অন্যায়, জুলুম, নির্যাতন, দুর্নীতি, ঘুষ বাণিজ্য করে মানুষের আস্থা যখন নষ্ট হয়ে গিয়েছিল, তখন আপনারা দেশের মানুষ, দেশের সম্পদ হিসেবে ইসলামী ছাত্র শিবিরই কিন্তু প্রতিটি থানা আপনাদের নিরাপত্তা পাহারা দিয়েছিল। এটা ভুলে যাবেন না। সেদিন রোষানলে আপনাদের পরিণতি কি হতো আপনারা একটু ভেবে দেখেন। আবার যদি সেই স্পেন্সার হন, কোন দলের তোষামোদি করেন, তাহলে এবার কিন্তু আর মাপ পাবেন না। বাংলাদেশে থাকতে গেলে নিরপেক্ষতা বজায় রাখেন। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের ঘর সংসার জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং জনগণকে খেপিয়ে তুলবেন না। জনগণ যদি খেপে যায়, কার পাশে যে কার ঘরে যাবে এটা টেরও পাবেন না। টোটাল ঘটনা বদলে যাবে ইনশাআল্লাহ। এখন বাতাস ভিন্ন দিকে বইতে চলেছে, ভিন্ন দিকে বাতাস বইছে। তারুণ্য এখন জাগ্রত হয়েছে। তারুণ্য যখন জাগ্রত হয়, তখন ইনশাআল্লাহ কোনো শক্তি তাদেরকে পদানত করতে পারে না। আমি সর্বশেষ বলবো, আমাদের ভোটাধিকার, আমাদের অধিকার। এই ভোটটা হচ্ছে আমাদের আমানত। যদি ভোট এমন একজন মানুষকে দেওয়া হয়, যেই মানুষটা দুর্নীতির সাথে, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে যুক্ত, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আপনার সহযোগিতায় এই ব্যক্তিটা এই দুর্নীতি করতে সুযোগ পেয়েছে। এটা মানুষের কাছে কাছে গিয়ে বুঝাইতে হবে। অনেকে আবার সততার সাথে ৫,০০০ টাকা পেয়ে ভোট বিক্রি করে দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট বিক্রির জন্য বোনেদের কাছে টাকাও দিছিল, আর তাদের শাড়ি চুড়িও কিনে দিয়েছে। তারা এটা নিছে, ভোট দেওয়ার সময় সব দিছে গণহারে ছাত্র শিবিরের উপর। ছাত্রী সংস্থা পুরো হল সহ জিতে গেছে। পরে খুব মন খারাপ যে তোদের পিছনে খরচ করলাম, তোরা বেইমানি করলি। বলছে এরা বেইমান, ঘোষণা দিছে যে মহা দানবের সাথে আমরা লড়াই করতে নামছি, এটা পারবো না। মানে ছাত্রদের এখন দানব বলা শুরু করছে। দানবের সাথে আসছো কেন লড়তে? তোমরা নিজেদেরকে যাই মনে করো না কেন, পারবা না। এবারও ৫,০০০, ৬,০০০ টাকা দিয়ে গ্রামগঞ্জে ভোট কেনার জন্য পায়তারা করছে। টার্ম কার্ড খেলছে, কার্ড বিক্রি করার চেষ্টা করছে। ফ্রি কার্ড দিবে, বলে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি হবে? ২৫০০ টাকা করে পাবে। তো আমার লাগে না, আমি তো ১,০০,০০০ টাকা ইনকাম করি, আমি ২৫০০ টাকা নিয়ে কি করবো? না, তারপরেও দি, নাও। আর তোমার না লাগলে তুমি নিবা না। মানে মানুষের আবার টাকা লাগে না, মানে ওনার মামা বাড়ির সম্পত্তি, যা ইচ্ছা তাই ব্যবহার করবে। তা আমরা বললাম কত কার্ড দেবো? বলে ৪ কোটি। তো ৪ কোটি কার্ড, আর যদি যা দিবা ২৫০০ টাকা করে, এগুলো গুণ করলে যে ১,০০,০০০ কোটি টাকা হয়। ১,০০,০০০ কোটি টাকা পাবা কোথায়? বলে না, ওইগুলো পাওয়া যাবে। এর খাত কিন্তু বলতে পারছে না। তার মানে শুভঙ্করের বাকি, এটা দিবে না। এর আগে ২০০১ সালে তারা বলেছিল কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকদের তারা বলেছিল যে ৫,০০০ টাকা সুদ মুক্ত ঋণ তাদেরকে মওকুফ করে দেওয়া হবে। কথা রাখে নাই তারা। বেকার ভাতা দেওয়ার কথা বলছিল, কথা রাখে নাই তারা। তারা কিন্তু তখনও প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে, অনেক অনেক প্রতিশ্রুতি। একটা প্রতিশ্রুতিও তারা রাখে নাই। দুর্নীতিতে দেশকে ৩ বার চ্যাম্পিয়ন করেছিল। আবার আমাদের বলে ওইখানে জামাত ইসলামের যে ২ জন ছিল, তারা কেন মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে নাই? তো জামাতের আমির বলছে যে ওই ২টা জায়গাও যেন শকুনের দৃষ্টি না পড়ে, ওইটার হেফাজত করার জন্য বসেছিলাম আমরা। সব জায়গা তো খাইছো। প্রথমে দিছে হচ্ছে কৃষি মন্ত্রণালয়। তো কৃষি মন্ত্রণালয় ১ বছরের ভিতরে যে ডেভেলপমেন্ট আর করাপশন ফ্রি হওয়ার পরে দেখছে যে না, একেবারে কৃষকের কাজ পর্যন্ত জামাত চলে যাচ্ছে। মন্ত্রণালয় এবার চেঞ্জ করো, দেও শিল্প মন্ত্রণালয়। ওইটা একেবারে ভর্তুকি নষ্ট হয়ে গিয়েছে, কলকারখানা সব ওইটারে দেও দেও দেখি, ওইটা নিয়ে দৌড়াইতে থাকো। ওইটা দেওয়ার পরে যখন দেখে এটাও করাপশন ফ্রি, একেবারে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, তখন মাথা খারাপ হয়ে গেছে। এখন বলে যে ওই ২টা ছেড়ে দেয় নাই কেন? আমরা বলছি এই ২ মন্ত্রণালয় তো ৪ আনা পয়সাও দুর্নীতি পাও নাই। যদি পাইতা তাহলে চ্যাম্পিয়ন যে ৩ বার হইছো, এইটা চ্যাম্পিয়ন প্লাস হয়ে যাইতা। তো ২টা তো অন্তত তোমাদের হেফাজত করছে ২টা মন্ত্রণালয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আবার বুক ফুলে বলে যে না, ২টা মন্ত্রণালয় কেন তারা ছাড়ে নাই। চিন্তা করা যায় মানুষ কত অকৃতজ্ঞ আর মেধাহীন হলে এই জাতীয় কথাবার্তা বলতে পারে। আমরা বলছি আমাদের যারা এমপি ছিল, তোমাদের সাথে সহযোগিতা করেছিল ১৮ জন, তাদের নামে তো ৪ আনা পয়সার দুর্নীতি পাওয়া যায় নাই। আর দুর্নীতির দায়ে তোমাদের পার্টি নেতা থেকে সুপার ক্লাসের নেতা সবই তো জেলখানায় ছিল। এগুলা কি মনে নাই তোমাদের? এখন আবার এসে বলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। জুলাইয়ের পরে এই তরুণ সমাজকে ওরা বোকা মনে করছে। তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে, এটা তো শয়তান শুনলে শয়তানও মাঝে মাঝে মুচকি হাসে। জোরে হাসতে শয়তানও ভয় পায়। তো ওরা দুর্নীতি মুক্ত করবে,
এইটা কেউ বিশ্বাস করে না। আবার বলে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে, অথচ চাঁদাবাজি করতে গিয়ে এই ঢাকায় পাথর মেরে প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করছে। এরা মানুষ না, এরা পশুতে পরিণত হয়েছে ক্ষমতার জন্য। ক্ষমতায় যাওয়ার আগে 232 জন মারতে পারলে ক্ষমতায় যাওয়ার পরে কত মানুষের জীবন নিবে এগুলো হিসাব করে রাখি। বাংলাদেশে জুলাই পরবর্তী এক বড় শিপমেন্টের দিকে যাচ্ছে, যেটা আগামীর বাংলাদেশ কোন দিকে আবার যাবে সেটা নির্ণয় করে দিবে। এ জাতি ক্ষণে ক্ষণে জীবন দিয়েছে, কিন্তু বছরে বছরে জীবন দিতে কেউ রাস্তায় নামে না। এখানে ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, তার আগে ৫২ ভাষা আন্দোলন হয়েছিল, এরপরে এসে ৯০-এ আবার স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হলো। এরপরে স্বৈরাচার যখন দমন নিপীড়ন চালালো, মানুষ আবার জেগে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে। স্বৈরাচার পতন লাভ করলো, মানুষ স্বাভাবিকভাবে তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। রাজনৈতিকবিদরা তাদের অধিকার তাদেরকে ফেরত দেয় নাই, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মৌলিক মানবিক অধিকার, সাংবিধানিক অধিকার চাইতে গেলে তাদেরকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে, অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, জাতির মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দেওয়া হয়েছে। এরপরে জাতি আবার জেগে উঠেছে। দমন নিপীড়নে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ ব্যাকফায়ার করে। এই ব্যাকফায়ারের জায়গা থেকেই ২৪শে জুলাই বিপ্লবে, যার সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু সেটা আর কোটা সংস্কার আন্দোলন ছিল না, দীর্ঘ জমে থাকা ক্ষোভ ঘৃণার এক বহিঃপ্রকাশ ছিল। সেই বহিঃপ্রকাশে মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের অধিকারের জন্য। এখানে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছে, পিছপা হয় নাই, কর্মসূচি দিয়েছে। গ্রেপ্তার হওয়ার পরে প্রথম লেয়ার শেষ, সেকেন্ড লেয়ার নেমে আসছে, সেকেন্ড লেয়ারকে বন্দি করা হয়েছে, থার্ড লেয়ার নেমে আসছে, সমন্বয়কের শেষ হয় না। এমন পরিস্থিতি যখন, তখন মানুষ আস্থা রেখে বলেছে যে না, এখনই আমাদের রাস্তায় নামতে হবে। তখন মানুষ রাস্তায় নেমে এসে জুলাইয়ের বিপ্লব সংগঠিত করবে। যেখানে ২৫০ জীবন দিয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু এখানে ১৪০০ মানুষ জীবন দিয়েছিল। তার মানে ১২০০ মানুষের জীবনটা গিয়েছে, যারা আসলে এই আন্দোলনের মূল পয়েন্টটা যেটা ছিল তার বেনিফিশিয়ারি না, নিজেদের অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছিল। এবং তারা রিভোল্ট করে বলেছিল যে আমার সন্তানের খুনের বদলা না নিয়ে আমি রাজপথ থেকে বিদায় নিব না। আমাদেরকে হয় মেরে ফেলো, অথবা আমাদের ন্যায্য অধিকার দাও। জুলুম নির্যাতন করেছো, এই জুলুম নির্যাতন থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য কুলি মজুর, খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক, দিন মজুর, সরকারের বিভিন্ন স্তরে দায়িত্বশীল, এরকম জায়গা থেকে যখন নেমে আসলো রাস্তায়, এক গণবিস্ফোরণ সংঘটিত হলো। মানুষের মুখে কথা ছিল ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, কিন্তু আফসুস সেই ইনসাফ প্রতিষ্ঠা না হয়ে জুলাই পরবর্তী যত বন্দোবস্ত তার পূর্ববর্তী সময়ে ছিল, তার পরবর্তী সময়ে সকল বন্দোবস্তই ঠিকঠাক মতো চললো, শুধু হাত বদল হয়েছে। এক দল গিয়েছে, আর এক দল এসে সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ধর্ষণ, লুণ্ঠন, মাদকের অভয়ারণ্যে পরিণত করা সব কার্যক্রম তারা অব্যাহত রেখেছে।